সাথে আরো অনেকেই আছে আমাদের সাথে রাজু ভাই, যার কথা অনুযায়ী আমরা আজকে এই শয়তান পুকুরের মতন একটা জায়গায় এসেছি। থ্যাংক ইউ রাজু ভাই, আপনাকে আরো একবার। তো এতক্ষণ তো শুনলেন শামীম ভাইয়ের গল্প, কেমন লাগলো? হার্ট টাচ করা একটা স্টোরি, খুব ভালো লাগছে। আর নিজের রিলেটিভের সাথে ঘটে যাওয়া ঘটনা, সেম টু মি, আমারও এরকমই একটা। আপনার কি রিলেশন, মানে ব্লাড রিলেশনের ভেতরে পড়েছে আপনার ঘটনাটাও? হ্যাঁ, আমার মার সাথে ঘটে যাওয়া ঘটনা। তাই? আচ্ছা, শুনি একটু আমরা। এটাই কি আপনার জীবনে প্রথম মানে প্যারানর্মাল কি বলবো যে অ্যাকসেপ্টেন্স, বা প্রথমবারের মতন এটা থেকেই কি আপনার বিশ্বাস শুরু হয়? হ্যাঁ। আচ্ছা, তো আমাদেরকে একটু শুরু থেকে বলুন যে কিভাবে আপনার এই বিশ্বাসটা আপনি তৈরি করলেন যে হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো আছে। আমার জন্মের আগে আমার মা দুবার প্রজেক্ট হয়েছিল, আর ওই স্টোরিগুলো আমি বেশি একটা জানি না। আপনার জন্মের আগেই আপনার মা দুবার পজেসড হয়? জি। তারপরে যেটা মূল স্টোরি আর কি, আমি যেটা দেখছি আর কি, 1997 সালে যে কোনো একটা মাস হবে। বাবা ঢাকা চাকরি করে, আমি আর মা থাকি গাজীপুরে, গাজীপুর কোনাবাড়ি। প্রতিদিনের মতো আমরা রাত্রে একদিন শুয়ে আছি, অনেক রাত্রে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি কেন জানি জানালার দিকে চোখ গেল। আচ্ছা, চোখ যাওয়ার পরে আমাদের আর কি এটা বলতে হবে, বা আমাদের রুমটা কিরকম প্লিজ। আর যে চারিদিকে বিল্ডিং আর কি, টিন সেট বিল্ডিং। হ্যাঁ, টিন সেট বিল্ডিং। চালটা হচ্ছে টিনের আর চতুর্দিকে ইটের দেয়াল। হ্যাঁ, ওকে। আর এই জায়গাগুলো যে লোহার যে জানলাগুলো থাকে এগুলা, তো হঠাৎ করে প্রচন্ড এক বাতাসে জানলাগুলো অনেক শব্দে খুলে গেল। আচ্ছা, খুলে যাওয়ার পরে তাকিয়ে দেখি বাইরে থেকে বাতাস আসছে এবং প্রচুর কালো অন্ধকার। আমি এতে দেখে প্রচুর ভয় পেলাম। মানে কালো অন্ধকার বলতে কি কালো ধোঁয়া বোঝাচ্ছেন? ধোঁয়া ধরনের কিছু এরকম একটি আটকে আসছে, যে একটা জানলার সাইড সোজা এরকম আর কি, জানলার সাইডটাই যতটুকু দুইটা জানলা খোলা হয়েছে না, এই দুইটা জানলার পুরোটা অন্ধকার, আর কি পেছে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এরকম সময় কি ভয় পেয়ে গিয়ে আমি মাকে ধরবো, এই সময় মা উঠে বসলো। উঠে বসে মা প্রথমে এক এক কি জানি কথা বললো, আমি সঠিক বুঝলাম না। সে নিচে নামলো। আমি ভাষাটা কি বুঝতে পেরেছেন? কি ভাষায় কথা বলছে? না, আমি বুঝতে পারি নাই। তার মানে ভাষাটা বাংলা ছিল না? জি। তারপরে এক একে কথা বললো, পরে গান গাইলো, অনেকক্ষণ গান গাইলো। হ্যাঁ, চুল টুল ছেড়ে দিয়ে সারা ঘর ঘুরছে, গান গাচ্ছে, হাসছে। ছিল বাসায়? না না, আমি আর মাই। তারপরে অনেকক্ষণ এরকম করলো, করার পরে যখন ভোর সকাল হয়ে যাবে তার একটু আগে মা আমাকে বললো, আর তুই ভয় পাইছিস? আমি বললাম কিছু আর কি, কাপা কাপা গলে না বলছি। এই বলে মা শুয়ে পড়লো। শুয়ে পড়লে এরকম ঘুম দিল যে 10টা বাজে, মা ঘুম থেকে ওঠে না। তো একটা কথা বলে রাখা ভালো, আমার মা তখন প্রেগনেন্ট ছিল, আমার বোন ছিল মার কাছে, 6 মাস ছিল তখন। টানা 2 দিন এরকম হলো। আমি প্রথম দিনের পরে বাবারে ফোন করছি, আব্বু এরকম তো অবস্থা, মা না এরকম হয়েছে, আর জানলা এমন করে খুলে গেছে। আব্বু এটা কোনো ই করে নাই, কেন এটা স্বাভাবিক, আমল দেয়নি। জানলা আমার হয়তো ওটা খোলা রাখছিলি, তা এমনি বাতাস আসছে, বাতাসে খুলে গেছে। তার পরের দিন নেক্সট ডে আমি জানলা নিজের হাতে ভালো করে লাগাইছি, কারণ আমি ভয় পাইছি আগের রাত্রে। পরের রাত্রে ঠিক এত ভালো করে লাগানোর পরে খুলে গেছে। সেম জানালাটাই খুলে গেছে? খোলা অবস্থায় পেয়েছেন নাকি খুলতে দেখেছেন? খুলে যেতে দেখেছেন? খুলে যেতে। কিভাবে ব্যাপারটা শুনি। এবার সেকেন্ড স্টেজ হয়েছে, আমি শব্দ পাইছি, শব্দ পাই তাকাইছে, দেখি জানলাটা কাঁপছে, মাত্র খোলা হয়েছে, বুঝতে পেরেছেন ভাইব্রেশন দেখে। তারপরে সেদিন এরকমই আমি প্রচুর, সেদিন আগে অনেক ভয়ে কাঁপলাম। সেদিন আর মার দিকে আমি তাকাইলাম না। ও, আপনার মা কি তখন আপনার পাশে ছিল নাকি উঠে গেছে অলরেডি বিছানা থেকে? উঠে গেছে, আর কি জানালাটা খোলার 10-15-20 সেকেন্ড লাগবে, হয় না, সে উঠে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে সেই দিনও সেম এইভাবে গান গাচ্ছিল চুল ছেড়ে? হ্যাঁ। তারপরে আমি করলাম কি, আমি আর মার দিকে তাকালাম না, ভয়, আমি অন্য সাইডে তাকেই করলাম। সেদিন আমার মাথায় হাত দিয়ে বললো, তুই এত ভয় পাস কেন? সবচেয়ে আমার একটা এই জিনিস যে মা যে আমার এই কথাগুলো বললো, তার ভয়েসটা অন্যরকম, আমার মার ভয়েস না, মহিলা কণ্ঠই তো। হ্যাঁ, মহিলা কণ্ঠ, কিন্তু একটু মোটা, যে একটা রেকর্ডিং করলে একটা যে কণ্ঠ আসে না মোবাইলে সামটাইম, অস্বাভাবিক একটা কণ্ঠে আর কি বলছে। হ্যাঁ, তুই এত ভয় পাস কেন? ভয় পাওয়ার তো কিছু নাই। আমি আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে দুটো ভয়েস বের হচ্ছে ভিতর থেকে? হ্যাঁ, এরকমই আর কি মার মতো না, আবার যদি বলি মারও না তাহলে ভুল হবে, আর কি সেম একটু অন্যরকম। তাই এটা বলার পরে আমি সেদিন বাবার ফোন করলাম। বাবা কোন দিল, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। বাবা থাকতো বাড্ডা, আব্বু পরের দিন আসবে। আমি সকালে স্কুলে গেলাম, হঠাৎ বাসায় যখন আসছি 10টা-11টার দিকে, আমার বাসায় সবাই বলতেছে রাজু তোর বোন হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আমি তো এত কিছু বুঝি না, এখন শুনে বুঝি যে 6 মাসের একটা মানুষের কখনোই হইতে পারে না। So it was a premature baby. হ্যাঁ, আব্বু আসলো, আব্বু আসার 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে আমার বোনটা মারা গেল। টোটালি এসে 5 ঘন্টা বাঁচলো, ঠিক আছে। তারপরে আমার মার অবস্থা সিরিয়াস হওয়ার পরে যে ঢাকা মিটফুড হাসপাতাল
আচ্ছা, এই জায়গায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এই জায়গায় প্রথমে যে ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তার আর কি একটা জিনিস আর কি, এটা আমরা আব্বুর থেকে শোনা আমি, যে সে জায়গায় নাকি আম্মু কি জানি কথা বলতো। ডাক্তার আর কি তারা বলছে যে আপনার স্ত্রী তো এরকম কি জানি আবল তাবল কথা বলে, আমি তো বুঝি না। তারপরে আমি বললাম তো সেদিন তোমার আমি বললাম তুমি তো বিশ্বাস করলা না, এটা তো এরকম। তা বাবা তো তোটা নিতে পারে নাই। 3 দিন হাসপাতালে মা, আব্বু আমার ধরে বলে তোর মা তো মারা গেছে। আমি এটা শুনে একেবারে তখন অনেক শক্ট হয়ে গেছে। তারপরে মার লাশ নিয়ে আমরা আসলাম। মাকে নিয়ে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে যায়। আচ্ছা, তারপর সবাই ঠিক করে যে এত রাত তো লোক বল অভাবের কারণে সেদিন আর দাফন হয় না, পরের দিন করবে বলে আর কি ডিসাইড করে যে পরের দিন দাফন করবে। হ্যাঁ, এই রাত্রে একটা ছোট একটা আর কি আমার হয়ে গেছে। আমি তো আস্তে আস্তে তখন ছোট ছিলাম, ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, ঘুমানোর পরে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে মা আমাকে বলছে, রাজু তোর তো ওই জায়গায় থাকলে ভালো লাগবে না, পড়াশোনা তো আর ভালো লাগে না, তুই আমার সাথে আইসা পর, চল তোর ওই জায়গায় পড়াশোনা করতে হবে না, আমরা দুজন আনন্দ থাকবো। আচ্ছা, তখন আপনি স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছি। আর আমার ফ্রেন্ড একটা আছে জসিম করে নাম, ঠিক আছে, তখন ওই স্বপ্নে আমাকে আর কি ডাকছে, রাজু আয় খেলিগা চল। তখন আমি মানে বললাম মা আমি যাবো, পরে যাই, আমি জসিমের সাথে খেলতে যাবো। আচ্ছা, এই কথা বলার পরে মা আমার উপরে রাগ করে জোরে একটা চড় মারলো। চড় মারার পরে আমি চিৎকার করে উঠে গেলাম। চড়ের মারার পরে আপনি চিৎকার করে আপনার ঘুম ভেঙে যায়? হ্যাঁ, ঘুম থেকে উঠে যাই। উঠে যাওয়ার পরে সবচেয়ে যেটা, যদি এটা স্বপ্নেই হতো, ঠিক আছে, আমার গালে কোনো স্পট থাকতো না। মাঝে মানে থাপ্পড় মারছিল, গালে 4টা আঙ্গুলের স্পট ছিল। আর এমনকি তখন আমরা যে আর কি কোনাবাড়ির যে ইটা ছিলাম, ঠিক আছে, এই যে অনেক আপনার ওই গালের দাগ কি সবাই দেখেছে? অনেক 90% লোক আর কি আমার মাকে তো যারা ছিল বাড়িতে সবাই দেখেছে? হ্যাঁ, সবাই দেখেছে। সবাই দেখেছে আর কি। রাত্রে কমপক্ষে 20 থেকে 30 জন ছিল। আচ্ছা, আর কি সবাই দেখেছে। তারপরে আমার দাফন কাফন হয়ে গেল, এরপর আর কোনো সমস্যা হয়নি। এর পরবর্তীতে আপনি এই ধরনের কোন স্বপ্ন যেখানে আপনাকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে বা আহ্বান জানানো হচ্ছে, এই ধরনের কিছু আর কখনো ঘটেনি? না, এরকম আর কখনো। আচ্ছা, আমাকে একটু বলবেন কি যে ওই জানালাটা, যেই জানালাতে আপনার মা হঠাৎ হঠাৎ খুলে যেত উনি থাকাকালীন, ওই জানালাতে আর কোন ধরনের কোনো কিছু কি দেখেছেন, কিংবা ওই জানালাটা আবার খুলে গেছে কিনা? মারা যাওয়ার পর, আর যেদিন মারা যায় তার 2 দিন পরে আমি এই যে বিক্রমপুর চলে আসি আমার পুরো বাড়িতে, এখানে চলে আসা। আর কোনদিন ওই বাসায় আমার বাসায় যাওয়া হয়নি। আসলে ওই বাসায় থাকলে হয়তো বা বোঝা যেত ওই জানালাটাতে আসলেই কি কিছু ছিল কিনা। ওই বাড়ির সম্বন্ধে আর কি আব্বু বলেছিল যে আমরা যে বাসাটায় থাকতাম এটা নাকি আগে একটা কবরস্থান ছিল। আচ্ছা, মানে কবরস্থানের উপরে বাড়িটা করা হয়? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে, যাই হোক, আসলে কি বলবো, একটা জিনিস আজকে বুঝতে পারছি যে স্মৃতি অনেক রকম হয় রে, অনেক রকম হয়। যাই হোক, এবং আমরা দুইজনের কাছে এই ঘটনা কিন্তু খুব কাছের মানুষজনকে খুব দুঃখজনকভাবে হারিয়েছি। বলতে কি যে খুবেরও একটা লিমিট আছে। আজকে যেভাবে শুনলাম যে একজন সন্তান তার মায়ের ওই রূপটা দেখলে, তুই একটা জিনিস চিন্তা কর, একটা মানুষের মানসিক অবস্থা, যে তুই এমন একটা পজিশনে আছিস যে তোর মাকে দেখলে তুই ভয় পাচ্ছিস, কিন্তু তোর মাকে ছেড়ে কিন্তু তুই যেতে পারবি না। রাইট, কারণ অন্য কেউ হলে আমি দৌড় মেরে চলে যেতে পারবো। এই একটা জায়গায় আছে যে যেখানে একদম নিশ্চিন্তে নির্ভাবনায় একদম যাওয়া যায়। সবচেয়ে সিকিউর প্লেস একটা সন্তানের জন্য হচ্ছে তার মায়ের কোল বা তার মায়ের কাছে। সেখানে যদি মাকেই ভয় পেতে হয় কোনো কারণে, ইটস রিয়েলি স্যাড অ্যান্ড ভেরি হরেটিক, যথেষ্ট ভয়ের একটা ব্যাপার। যাই হোক, রাজু ভাই, এরকম আর কোনো ঘটনা কি আপনার সাথে কখনো ঘটে? হ্যাঁ, এরকম আরেকটা ঘটনা আছে। মানে ভয়। আমরা 4 জন ফ্রেন্ড। আচ্ছা, আমি, সুজয়, সুলভ, সালমান, মিললাম 5 জন টোটাল আর কি। এটা হলো আমাদের গ্রাম কচুগুড়া গ্রামের সাথে হলো মধুকুড়া গ্রাম। আচ্ছা, সেই গ্রামে তো ওই জায়গায় যে আমরা আর কি 2টা বাসা পরে একটা লোক আর কি মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, যে লাশ নিয়ে আসছে। আমাদের ওই জায়গায় আবার নিয়ম হলো সারা রাত লাস্ট রাখে, যে পর্যন্ত মানুষ না আসে, আদিবাসী নিয়ম আর কি। আচ্ছা আচ্ছা, আদিবাসীদের এই নিয়মটা আছে, খ্রিস্টানদের। যে পর্যন্ত মানুষ আর কি রিলেটিভরা না আসে তার সে পর্যন্ত আর কি দেয় না। মোটামুটি এটা সব ধর্মে সব জায়গাতে আছে। তো ওই সেটে আমরা 2 বাসা পরে ওই জায়গায় আমি আর কি আমরা 5 জন আর কি। সালমানের আত্মীয় লাগে, আমার ফ্রেন্ডের আত্মীয়। তারপর ওই বললো চল আমরা আজকে সারা রাত জাগি। আমরা ঠিক করলাম, ঠিক আছে চল। সবাই বসে কাঠ খেলতেছি। এমন টাইমে অনেক রাত্রে লাশ আবার আসার, লাশ এসে খুলনা থেকে। মানে অ্যাক্সিডেন্টটা খুলনায় হয়েছিল? জি, কাঠ খেলতে খেলতে রাত 1টা বাজবে।
তখন একটা লোক আসলো, ডাক দিল, সালমান দরজাটা খোল, আমি সাবান নেব। আচ্ছা ঠিক আছে, সালমান দরজা খুললো। দরজা খোলার পরে ওই একটা অন্য মানুষকে শুরু করে দিল। ওই বলে শয়তানের আর কি মরা মানুষের গন্ধ বইলা আর কি ঝাড়ু দেয়া এক এক জায়গায় বাইরে যেতেছে কি সালমান। আচ্ছা, আর কি যখন গেটটা খুলছে তখনই গেটটা খোলার পরে কাউকে দেখেনি? না, আর কি শুধু বলতেছে মরা মানুষের গন্ধ, এটা বইলা ঝাড়ু দেওয়া বাইরেতেছে। আচ্ছা একটু ক্লিয়ার হই আমরা। হ্যাঁ, প্রথমত আপনারা কার্ড খেলছেন, জি। কার্ড খেলতে খেলতে হঠাৎ করে কেউ দরজায় নক করে বলে যে সাবান নেবে, হ্যাঁ তাই তো? তারপরে আপনারা যেই রুমে ছিলেন ওই রুমেই কি দরজা? হ্যাঁ, ওই রুমের দরজা। এবং আপনারা যখন সালমান দরজা খুলেছে আপনারা কি কাউকে দেখেছেন? না, কাউকে দেখিনি। আপনারা কি কোন রকম গন্ধ পেয়েছেন? না, এখানেও একটা আছে যে গন্ধটা আমরা পাইছি, সবাই পাইছি। হুম। আমরা 5 জন যে ছিলাম, ঠিক আছে, 5 জনই পাইছি, কিন্তু সবাই ম্যাক্সিমাম 1 সেকেন্ড বা হাফ 1 সেকেন্ড আচ্ছা। সময় ডিফারেন্স। মানে হঠাৎ করে নাকে লেগে চলে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তারপরে কি করেছেন আপনারা ওই সময়? তো সবাই সেদিন আর কি এবং সবাই ওই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে দরজাটা খোলার সাথে সাথেই কি আপনার ফ্রেন্ড সালমানের ওই রিয়াকশনটা হয়? হ্যাঁ রিয়াকশনটা সাথে সাথেই সেটা বলা শুরু করে হ্যাঁ। কে বা কারা এইসব কে কিছু আসলো, বলা। কিছুই আপনাদের সাথে কোনো আলোচনা সে করেনি? আমরা সবাই হতভম্ব হয়েছিলাম। তারপরে আর কি একজন করে বলতেছে, এই তো ওই যে আসলে তো মরা মানুষের একটা যে লাশ নিয়ে আসলে কিন্তু একটা গন্ধ থাকে, ঠিক আছে, সেই গন্ধটা। তারপরে লাস্টে গিয়ে আমি পাই, তখন পাওয়ার পরে আমি একটু ভয় পাই, কি আচ্ছা। ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো 2টা বাড়ি পরে, ঠিক আছে, উল্টা দিকে লাশের গন্ধ তো আসাটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তা আসার পরে আমরা সবাই মোটামুটি ভয় পাই। ওকে। পরের দিন কবর দেয়, কবর দেওয়ার পরে ওই দিন রাতে আর কিছু ঘটেনি? না, ও রাতে কিশোর ঘটে। এবং আপনার ফ্রেন্ড সালমানও কি স্বাভাবিক হয়ে গেছিল? স্বাভাবিকই ছিল। তা পরের দিন কবর দেওয়ার পরে আমাদের একটা ক্লাব ছিল আর কি। ক্লাব বলতে কি একটা ফার্মের মুরগি ছিল, খামার ছিল, সে জায়গায় আচ্ছা। মুরগি আর রাখে না, তা আমরা আর কি সুজয়ের বাড়ি আমরা একটা ক্লাব হিসেবেই চালাই। আচ্ছা আচ্ছা। তারপরে ওই জায়গায় আমরা রাত্র কাটাই, মজা করি। তারপরে সেদিনের মতো আমরা সবাই আসছি যে সুজয়ের ঘরে থাকবো 4 জন। ওকে। শুইলাম, শোয়ার পরে সালমান বললো, আচ্ছা আমি দোকানে যাই, তোরা থাক। সালমান দোকানে গেল। আরেকটা জিনিস বলা হয় নাই, আমরা যেই আর কি খামারটায় থাকবো এর সোজা কবর, আর কবরে মোমবাতি জ্বালান, এটা ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমাদের রুমে যে শুয়ে থাকি, রুম থেকেও দেখা যায়। মোমবাতি জ্বালানো মানে কবরে। কোনো নতুন কবর হয়েছে সেখানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে? হ্যাঁ। আচ্ছা। আর কি মোমবাতি দেখা যায়। আর আমরা তো যে ফার্মের থাকে, এটা তো নেটের বেড়া, বাড়ির সবকিছু দেখা যায়। তারপরে সালমান দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে তখন কটা বাজে? 9টা-10টা। আচ্ছা আচ্ছা। আর গ্রামের 9টা-10টা মানে যথেষ্ট রাত। হ্যাঁ। তারপরে সালমান যখন আসতেছে তখন দেখে একটা লোক দাঁড়ায় আছে, ঠিক আছে, মাথা নিচে দিকে তাকায়। কোথায় দাঁড়িয়ে আছে? কবরটা থেকে 5 হাত দূরে, ঠিক আছে। আর কবরটা হলো রাস্তার সাথে সাথে বাসজা, ঠিক আছে। আচ্ছা, ওটা কি কোনো কবরস্থান নাকি স্পেসিফিক কারো কবর? স্পেসিফিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে একজন দাঁড়ায় আছে, তারপরে মাথা নিচা গোটা। তারপরে ওই সালমান তো একটা পাত্তা দেয় নাই, ঠিক আছে। আর আমাদের ফ্রেন্ড সার্কেল একটু সবাই একটু সাহসী টাইপ, মানে একটু আপনারা একটু ড্যাম কেয়ার ভাবে চলাফেরা করেন হ্যাঁ। আর কি, বুঝতে পেরেছি। তারপরে ওই ওর মতে আসছে, আসার পরে যখন সামনাসামনি হয়েছে আর কি, ওরা বলতেছে, কিরে কাকারেও দেখোস না, সালমানের কাকা লাগে, ঠিক আছে। তারপরে ওই তাকাইছে, তাকে ওই চিৎকার দিয়ে ওই জায়গায় সেন্সলেস। কেন কাকা তার ডাক আপনি দিয়েছে? কি বলতে চাচ্ছেন যে কয়েকদিন আগে যার মৃত্যু হলো সে? কালকে যে মারা গেছে আর কি, কালকে যে আর কি কবর দেওয়া হয়েছে। ও, আপনারা যেই লাশটার জন্য অপেক্ষা করছিলেন? জি, সে আলাপ আর কি তার নাম, আচ্ছা। ঠিক আছে। তার দেখে ওই জায়গায় সেন্সলেস ছিলাম। তারপরে সবাই একসাথে গিয়ে করলাম, ওরা ধরলাম, ধরার পরে ওরা পানি টানি দিয়ে সুস্থ করে আর বাসায় দিয়ে আসলাম। আচ্ছা। দিয়ে আসার পরে আমরা সবাই ডিসিশন নিলাম যে না, এই জায়গায় থাকাটা সম্ভব না, কারণ একজন ভয় পাইছে, আমরা সবাই এখন অল্প ভয় পাইতাছি। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে, মিললাম, ঠিক আছে। ওই আবার একটু জেদি টাইপ বেশি। ওই বলতেছে, ধর কি হইব, এটা সালমান রে পাইছে দেখে কি আমার হইব নাকি, আমার কিচ্ছু হইব না। তারপরে ওই থাকবই। তারপরে আমরা বললাম না, থাকতে হইব না, চল জায়গা। তারপরে আমি সুজয় আমরা 2জন আইসা করলাম, ঠিক আছে। রইল কে? মিললাম একা একা। ও আবার অনেক এই দুঃসাহসী বলা যায়। আপনাদের ডর, ওই একা শ্মশানে বসে শুনে এতটাই সাহসী ছেলে। আমাদের চেয়েও বেশি। শ্রোতা হলে এমনই হওয়া উচিত। তারপরে ওই শুয়ে রয়েছে আর কি আমাদের স্প্রিং বেডে শুয়ে রয়েছে, মোমবাতির আলোটা দেখা যায়, আচ্ছা। ঠিক আছে। তো হঠাৎ করে ওই রাত্রে একটু কেমন জানি ঘুমাইয়ে গেছে, অনেক রাত্র, কিন্তু একাই শুয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। তো তাকায় দেখে কি কবরে থেকে কে জানে আর কি আস্তে আস্তে করে বাইরে হইতেছে। ওই তাকাইলো অনেকক্ষণ, মানে কোন বেরোচ্ছে, কোনো কোনো মানুষ আকৃতির কোনো কিছু নাকি? আর ছায়া 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 কি জানি একটা বাইরে হইতেছে। ওই প্রচন্ড সাহসী, তাই আর কি ছায়া থেকে ঘুরা। এটা কি ওই মোমবাতির আলোয় দেখতে পেয়েছে? হ্যাঁ,
মিললাম দেখছে, ঠিক আছে, মোমবাতির আলো একেবারে শেষ, আচ্ছা, নিভু নিভু নিবু নিবু। মিলাল তাকিয়ে আছে, তাকায় থাকতে হঠাৎ করে দেখে কি যেন একটা ঠাস করে লাফ দিয়ে উঠলো, ঠিক আছে, লাফ দিয়ে 2টা লাফ দিয়া ওই যে বেডে থাকে এই বেডের স্প্রিং এর ভিতরে একটা পাড়া দিল, আর একটা ওই সাইডে আর কি অপোজিট সাইডে যে আর কি বেড়াটা আছে সে বেড়াটা ভেদ করে বাইরে হয়ে গেছে। মানে আপনার ফ্রেন্ডকে পাস করে বের হয়ে গেল? হ্যাঁ। আপনার ফ্রেন্ড যেই বেডে শুয়েছিল সেই বেডে একটা পা রেখে সে জাম্প করে অপোজিটের বেড়া দিয়ে বের হয়ে যায়। বের হয়ে গেল ওই ছায়াটা। এটা দেখে ওর অবস্থা পুরোপুরি সিরিয়াস। ওই কোনো মতে ওই ইয়েতে উঠা, তারপরে ওই সিগারেট খায়, কোনো মতে সিগারেট জ্বালাইতে চেষ্টা করছে, সিগারেট জ্বালাইতে পারে না, বাড়িতে দৌড় দিল। বাড়িতে দৌড় দেওয়ার এই জায়গা থেকে মানে ডিস্টেন্স মাত্র 3 মিনিট। বাড়ির সামনে যাই ওই সেন্সলেস হয়ে গেল। ওই ওর মা কি হয়ে যেন একটু শব্দ পেয়া বাইরে হয়েছে, বাইরে দেখে মিললাম ছেলে পড়ে আছে একেবারে সাদা ফ্যানা টেনে করা। তার যাই হোক ওকে করলো, চিকিৎসা করার পরে ওই সুস্থ হইলো। তার আর আমরা যে করে ফ্রেন্ড ছিলাম, সুলভ, আমি, আমাদের ভিতরে একটা জিনিস পাইছি যে আমরা অনুভব করতাম, আমরা প্রথম দিন যে সেন্টটা পাইছি সেই সেন্টটা আমরা মাঝে মাঝে পাই আর কি, রাতে যখন শুই। এখনো আপনার মাঝে মাঝে ওই স্মেলটা পান? এখন না আর কি, ওই টাইমে 2012 সালটা আর কি মাঝে মাঝে পাইতাম স্মেলটা, খুব ভয় পাইতাম। আপনার কি হ্যালুসিনেশন ওয়ার্ডটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আছে, কিন্তু ওটা অনেক ডিফারেন্স। কারণ রাতে যখন আপনি শুয়ে থাকবেন 3-4 জন মানুষ থাকলে, ঠিক আছে, ওরা কেউ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হ্যালুসিনেশন তো তাহলে হবে, কিন্তু আপনার সাথে যদি আরো 2-1 জন পায় তাহলে সেটা তার হ্যালুসিনেশন হবে না। এটা সত্য কথা, আপনাদের ক্ষেত্রে হয়তো এটাই ঘটেছে, কিন্তু আরেকটা ব্যাপার আছে, একটা টার্ম আছে, ইটস কল্ড ইনডিউসড হ্যালুসিনেশন। সেটাতে যেটা হয় যে আপনার পাশের মানুষটা বা আপনার পাশের মানুষগুলো যে জিনিসটা দেখতে পাবে বা শুনতে পাবে বা ঘ্রাণ পাবে, একটা পর্যায়ে আপনিও মানসিকভাবে সেই ঘ্রাণ পেতে শুরু করবেন। আপনাদের সাথে এটা ঘটছে বলে আমার মনে হয় না, আপনাদের সাথে এটা ঘটেনি, কারণ আপনারা যথেষ্ট সেন্সিবল ভাবে প্রত্যেকটা মানে জিনিস অবজার্ভ করেছেন এবং এক্সপ্লেন করেছেন। বাট আমি শ্রোতাদের জন্য বলছি, অনেক ক্ষেত্রে এরকম হয়। আর কি কোনো ধরনের কোনো কিছু কি আছে? হ্যাঁ আছে, আমার ঘর সম্পর্কে বলি। যারা আর কি যে কলমান্দাবাসী আছে আর কি, কচুগুড়া যদি যান তাহলে আমার ঘরটা দেখলেই বুঝতে পারবেন। কোথায় এটা? কচুগুড়া গ্রাম আর কি, আমার গ্রাম। নেত্রকোনা? হ্যাঁ, নেত্রকোনা। অনেক পুরাতন গ্রাম, 1970 সালের হবে। তা আমাদের ট্রেনের ঘর এখানে, এই ঘরে নিয়ে অনেক স্টোরি আছে। আমাদের এই ঘরটা কিরকম জানি, আপনি যদি ঢুকেন না, আপনি যে ঢাকা থেকে গেছেন, আপনি যখন আমার রুমটায় প্রবেশ করবেন আপনার গাটা আপনিতেই ঝমঝম করবে। কেন সেটা? মনে করেন আমার ঘরটা সবসময় অন্ধকার থাকে, একটা জানলা আছে, এটা খুললেও ঘরটা পুরোপুরি আলো হয় না। কেন? এটা কি কোনো ঝোপঝাড়ের ইয়েতে করা? আশেপাশে ঝোপঝাড়? হ্যাঁ, আশেপাশে অনেক ঝোপঝাড়। আচ্ছা। ঘরটা এখনো সেই আগের মতোই, অনেক আগের মতোই রয়ে গেছে। আর এই ঘরে আমার, এই ঘরে সবচেয়ে আর কি বড় একটা সাংসারিক, আপনারা বুঝবেন কিনা জানি না, সাংসারিক মানে একটা ধর্ম আছে যারা গাছ টাছ পূজা করে, আর এই গাছেতে বলি দেয়, ঠিক আছে, এটা কি বলি দেয়? এটা কি মানে আদিবাসীদের মধ্যে কি আছে এই জিনিসটা? হ্যাঁ, এখন অনেকটা কমে গেছে এই গাছ টাছ আর কি। তারা মানে আমি আসলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, তারা কি গাছকে উপাসনা করে? হ্যাঁ, গাছকে উপাসনা করে, এবং ওই গাছের গোড়ায় যে ছাগল এক এক কিছু আর কি তারা বলি দেয় আর কি। আসলে এটা হচ্ছে ডিজিটাল যুগে বলি প্রথা, এটাতে হচ্ছে ডিজিটাল যুগ, তুই তো আর মানে মানুষের বিলিফটা তো এখনো আর ওইভাবে পাল্টে যায় না, হয়তো ধীরে ধীরে যাচ্ছে। এখন এটার মধ্যে যদি কোনো বিশ্বাসের সাথে যদি রিলিজিয়ন যুক্ত হয়ে যায়, সেখানে তো তুই হুট করে আর এটা পাল্টে যেতে পারে না। তা তো পাল্টানোর প্রশ্ন। এখন এই বলি প্রথাটা আদিবাসীদের মধ্যে আমরা এই যে শক্তির বিভিন্ন রূপ বিভিন্ন ধর্মে চিন্তা করা হয়েছে, হিন্দু ধর্মেও এই কিছু বিষয়গুলো রয়েছে। তো এখানে শক্তির বিভিন্ন রূপের হিসেবে বিভিন্ন গাছের পুজো করা হয়ে থাকে আদিবাসীদের মধ্যে। এটা আগে, এখন সেটা অনেকটাই কমে গেছে। তা যাই হোক, যাকে গাছটার কথা বলছিলাম, ওরকমই 2টা গাছ দিয়ে আমাদের যে টিনের ঘরটা, আমাদের ঘরটা আর কি ওই কাঠ দিয়ে তৈরি, যে দেবতার উদ্দেশ্যে আর কি যে বলি দেওয়া হতো যে গাছে, ঠিক আছে, মানে যেই গাছগুলোকে দেবতা মেনে তার উদ্দেশ্যে বলি দেওয়া, ওই গাছগুলোর সামনে বলি দেওয়া হতো, ওই গাছের কাঠ দিয়ে আপনাদের ঘরটা বানানো হয়েছে। ওকে। তারপরে আর কি ফার্স্ট স্টোরি হলো এই ঘর নিয়ে আর কি, আমি নানি মারা যাওয়ার পরে 1.5 বছর হবে। 1.5 বছর পরে আর কি আমার মাসি একদিনকে শুয়ে আছে রাত্রে, হঠাৎ ঘুম ভেঙে দেখে আমার নানি আর কি আগুন আর কি, গ্রাম দেশের বুড়ির আর কি, তারা যে কাঁধার ভিতরে
এই ছাই নিয়ে আর কি, কয়লা নিয়ে হ্যাঁ, তাপ নেওয়ার জন্য শীতকালে এই কাজটা করে থাকে। হ্যাঁ। ওকে। তারপরে অনেক রাত্রে আমার মাসির ঘুম ভাঙলো। আচ্ছা, সেই ঘরের ভিতরে? হ্যাঁ, সেই ভিতরে শুয়ে আছে অনেক রাত্রে আর কি, আমার মাসির ঘুম ভাঙলো। ওকে। ঘুম ভেঙে দেখে তার মা আর কি একটা মাটির পাত্রে আগুন নিয়ে আর কি আগুন তাপাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এটা দেখে তার মা কে ইমোশনাল হয়ে পড়লো, তো গিয়ে তার মাকে ছুঁইলো, ছোঁয়ার আচ্ছা। সাথে সাথেই সে ভ্যানিশ আগুন তাপাতে তাপাতে উনি ভ্যানিশ হয়ে গেলেন? হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেলেন। আর তখনই আমার আর কি মাসির আর কি বললো যে তার মা 1.5 বছর আগে মারা গেছে, এবং কি এই ঘরে এবং যে জায়গায় তাপাচ্ছিল সেই জায়গাটা তার লাশটা ছিল। মানে সে ওই জায়গাটাতেই মৃত্যুবরণ করেছিল 1.5 বছর আগে? 1.5 বছর আগে। আপনার মাসি হঠাৎ করে তাহলে ঘুম ভেঙে ওনাকে দেখে ভয় পেয়ে যাওয়ার কথা? আর কি গ্রামের ইমোশনের মধ্যে মানে ঘুমের মধ্যে হয়তো একটা ইমোশনের মধ্যে চলে গেছে। শামীম ভাইয়ের কাছে আমরা যেটা শুনেছিলাম, হ্যাঁ, যে ঘুমের মধ্যে হয়তো ওইভাবে ইয়ে করা একটা হয় মোহ আর কি। আপনার নানির মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল তোরটা। আচ্ছা আচ্ছা। আর এই ঘরের ভিতরে আমার যে স্টোরিটা, তখন চায়না ফোন আর কি নতুন বাইরেছে, যে অডিও গান। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের বাসায় তখন এখনো কারেন্ট নেই, আর তখনও ছিল না, আমরা ব্যাটারিতে চার্জ করি ফোন। তাই ব্যাটারিতে চার্জ করলে বেশি একটা চার্জ থাকে না। তাই আর কি আমি ফোনের ভিতরে চার্জ লাগাইয়া ফোন রেখে গান শুনতেছি। ওকে। গান শুনতে 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 দুপুর, এটা আচ্ছা, একটা ফুল দুপুরই হবে, এমন টাইম অস্থির ভাবে আমার ঘুম ভেঙে গেল, কেমন কেমন লাগছে আর কি। আচ্ছা। ঘুম ভাঙার পরে আমি যখন চোখ মিলে তাকাই, এটা মানুষকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আর কি। যারা এসব না দেখে তাদের না দেখাটা খুব ভালো আর কি। কি দেখেছেন আপনি? আমি যখন তাকিয়ে দেখে, আমার 8 ইঞ্চি দূরে হবে, আমার ফেস টু ফেস 8 ইঞ্চি দূরে হবে, তো একটা মহিলা আমার দিকে তাকিয়ে আছে, যার গায়ের রং সবুজ কালো একটা মিক্স হলে যেরকম হয়, আর চুলগুলো এলো আর কি খোলা আর কি, লাম্বা করে অনেক হয়েছে, আর 2 হাত ছড়ে আমার চেহারার দিকে তাকিয়ে আছে। দেখার পর আমি ভীষণ ভয় পেলাম, আমার হাত পা কাঁপা শুরু করে দিল। তাই আমি বলতেছি, আমার যদি আমার তাস ক্যামেরা ফেলে আমি তো শেষ। তা চোখ বন্ধ করতে চাইলাম, চোখ তো বন্ধ হয় না। তারপর অনেক কষ্টে চোখ বন্ধ করতে পারলাম, তো বন্ধ করতে পারলাম, মানে হালকা থেকে গেল। তারপরে আবার তাকাইলাম, তাকানোর দিক তখনও আছে। তারপরে আবারও আমার 16 হাত পা কাঁপছে, আমি শুধু বলতে আজকে আমি শেষ, আমি তো আর পৃথিবীতে নাই, কারণ সে যেভাবে আছে এইভাবে আমার ধরলেই আমি শেষ। আচ্ছা। কতক্ষণ পরে আবার তাকাইলাম, যখন আর চোখ বন্ধ করে আবার যখন তাকাইলাম, দেখি নাই, সে ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আমার মনে একটু ভয় পেলাম। তা আমার আবার একটু আসলো, কোথা থেকে আসলো একটু যাই দেখি কি হয়। আপনার কিউরিওসিটি অনেক বেশি, কৌতূহল অনেক বেশি। তারপরে আমি ওই জায়গাটায় গেলাম। তা ওই জায়গায় কোন জায়গাটায়? আর কি আমার চোখের ওই সাইডে আর কি, আমার বড় রুমের আর কি যে ঘরটার ভিতরে ওই চৌকিটার পাতা, ওই চৌকির ওই সাইড থেকে আর কি, লাস্ট সাইড থেকে আমার পা যে জায়গায় রাখা ছিল, সেই জায়গা থেকে বেঁকে এসে সে আমার ফেস টু ফেস হয়েছিল। মাই গুডনেস, মানে তার পা কি তাহলে খাটের? আপনার সুমন, তুই কি ধরতে পারছিস ব্যাপারটা? আমি ব্যাপারটা বুঝি নাই পুরোপুরি। ব্যাপারটা আমি তোকে বলি, একটা চৌকি যথেষ্ট বড় হয়, ওই চৌকির পা একদিকে ওনার পা ছিল রাজু ভাইয়ের, ঠিক আছে, এবং ওই পা যেখানে, সেখানে ওই মহিলাটা দাঁড়ানো, ওই মহিলাটার পাও সেখানে, খাটের উপরে না, খাটের নিচে, রাইট? সেখান থেকে বেঁকা হয়ে এসে মুখোমুখি দাঁড়াতে হলে তার শরীরের সাইজটা কতটুকু হওয়া লাগে একটু চিন্তা কর। ওকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা তো হঠাৎ করে একটা কিছু শুনে অনুভব করার আগেই ভাবি যে না, ভয়ের কোনো ব্যাপার নেই, বাট এই ব্যাপারগুলো কিন্তু মাথায় আসে না। যেমন একটা কথা একদিন তোকে বলেছিলাম, একজন লোক প্রায় 3 থেকে 4 মিনিট একজনের সাথে গল্প করে গ্রামে গিয়ে, জানালা খুলে গল্প করছে, জানালা খুলে হঠাৎ দেখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, মানে 8-9 বছর বয়স হবে। তার সাথে অনেকক্ষণ মা তুমি কি করো, কেমন আছো ইত্যাদি প্রশ্ন করছো, এখানে কি করছো, তোমার বাসা কোথায়, ওই গাছের ওখানে থাকি আঙ্কেল, এসব বলে টলে যখন সে গেটটা আটকায়, তারপর তার মনে হয় যে সে গ্রামে হলেও একটা দোতলা বাড়ির উপরে আছে এবং ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাহলে মেয়েটা কোথায় দাঁড়িয়ে গল্প করছিল? থিংস হ্যাপেন ম্যান, থিংস হ্যাপেন। যাই হোক, ওই গল্পতে না যাই, তারপরে আপনি কি করলেন? বিছানা থেকে উঠে আপনি কোথায় গেলেন? আর ওই চোখে এই জায়গাটায় গেলাম, যার পরে দেখি কিছু নাই। তারপর পরে আমি রুম থেকে বের হব, তখন মনের ভিতরে একটা ভয় হয়ে লাগছে, ভাবলাম দৌড় দিয়ে বের হই। আচ্ছা। দৌড়তে যখন বের হতে চাইলাম, তখন একটা কিরকম যেন একটা বাতাস আর কি, গরম আর কি, এরকম বাতাস স্বাভাবিক না আর কি, একটা গরম বাতাস আমার শরীরে লাগলো। লাগার পরে তারপর আমি মাসিকে বললাম, তারপরে সে বললো আচ্ছা ঠিক আছে, তুই যে লবণ আর লোহা গরম করে পানি খা। ঠিক আছে, আমি খাই, গোসল টোসল করলাম, বিকালবেলা খেলতে চলে গেলাম। খেললাম টেললাম, আমার রাতে যখন আসছি আমার এসব কোনো কিছু মনে নেই, আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে রাত্রে আমি স্বপ্ন দেখলাম এটাকে দেখার সেম চেহারা, এই সেম চেহারা, আর সে আমাকে ভয় দেখাইতেছে, এরকম আর কি স্বপ্ন দেখলাম। সে এক জায়গায় দাঁড়িয়ে আর কি, চুল এলোমেলো হয়ে আমাকে দেখে হাসছে, আর আমি কেন জানি আর কি গুটি হয়ে বসে আছি।
এই ভয়ে। এটা আর কি স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পরে আমি ওই থেকে আমার জ্বর শুরু। 8-9 দিন হবে জ্বরটা। তার সবচেয়ে জ্বরের যে একটা আমার এই জ্বরটা হলো দুপুরে যে টাইমে তাকে দেখছি, এই টাইমে দুপুর 12টা থেকে 1টা প্রচন্ড শরীর থাকে, জ্বর থাকে। এরপর আর দেখেছেন না? এরপর কিছু না, পরে ইন্ডিয়াতে নিয়ে গেল আমাকে একটা কবিরাজের কাছে, তার কাছে সবকিছু খুইলা বললাম, পরে গিয়ে এখন থেকে সুস্থ। ওই কবিরাজ কি বলেছিল এই মানে এই এক্সিস্টেন্সটা সম্পর্কে, যে আপনি আসলে কি দেখেছিলেন আর কি? যে আমাদের যে ঘরটা যে গাছ দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে, সেই গাছে এই বাস করতো আর এখনো করে, কিন্তু এখন আর কি সে ওরকম কাউকে আর কি ক্ষতি করতে চায় না, ক্ষতি করবেও না, সে থাকবে এরকমই আর কি। তার বাসস্থান কেটে আপনারা বাসস্থান বানিয়েছেন বলে সে সেইটাকে নিজের বাসস্থান বানিয়ে নিচ্ছে, এবং বলা যায় দুজনের বাসস্থান এখন একই জায়গায়। আচ্ছা রাজু ভাই, আমি আপনাকে বলি, আপনার বলার ধরনে মনে হচ্ছে আপনার কি ধারণা যে ইউ used to be possessed in those times, ওই সময়গুলোতে আপনি possessed থাকতেন বলে আপনার মনে হয়? হ্যাঁ, possessed থাকতাম এরকম মনে হয়। আর কি আমি খুব চিৎকার চেঁচামেচি করতাম আর কি, কান্না করতাম জ্বরে, মাথা আমার ব্রেনটা অন্যরকম হয়ে যেত আর কি। সে কয়েকটা দিন দুপুরের 1 ঘন্টা আর ওই রাত্রের ওই টাইম শরীর অনেক গরম থাকতো, অনেক হেভি টেম্পারেচার। এখানে কিছু ব্যাপার আছে রাজু ভাইয়ের ঘটনাগুলো থেকে, বেশ কিছু ব্যাপার এর সাথে সিমিলারিটি পেয়েছি আমি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি হয়তো খেয়াল করেছে রাজু ভাই নিজেও, সবাই খেয়াল করেছি, সুমনও খেয়াল করেছি, যে আমি ভাষা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে সে কি অন্য ভাষায় কথা বলতো কিনা। এই ব্যাপারটা কিন্তু কি বলবো, মানে যখন মানে স্যাটানিজম বা কি বলবো, যখন পজেশনের ক্ষেত্রে আসে তখন এই ব্যাপারটাকে খুব গুরুতর ভাবে ধরা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যা বলছে একদম পিওর বাংলাই বলছে কিংবা পিওর ইংলিশেই বলছে, কিন্তু একেবারে আমরা যদি ক্যাসেট প্লেয়ারে আগে আমরা রেকর্ডিং চালাতাম না, সেটা যদি উল্টা বাজতে শুরু করতো তাহলে এক ধরনের শব্দ আসতো, রাইট? আমরা কিন্তু কিছু বুঝতাম না। তো অনেক সময় দেখা গেছে ওভাবে রিভার্স ক্যাসেটটা চালালে, রেকর্ডিং করার পরে রিভার্স যখন চালানো হতো তখন সব বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, যে কথা বলছে নর্মাল কথাই বলছে, সব কথাই বলছে, কিন্তু উল্টো করে বলছে। এবং অনেকে দেখা যেত যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কথা বলার সময়, যেই ল্যাঙ্গুয়েজের ধারে কাছ দিয়েও সে কখনো যায়নি, ওই ল্যাঙ্গুয়েজ সে জানে না, অথচ কিভাবে বলতে পারলো। এটার এক্সপ্লেনেশন 50% করা যায় মানসিকতা থেকে। মানসিক একটা রোগ আছে যেটার নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া। সেই স্কিজোফ্রেনিয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলে মাঝে মাঝে এই ধরনের ব্যাপার হয়। ইভেন স্কিজোফ্রেনিয়ার যে রোগীরা, তারা ঘুমের মধ্যে এতটাই অস্থির স্বপ্ন দেখে যে তাদের মানসিক জোরের কারণে আশেপাশের ছোটখাটো কাগজপত্র বা মার্বেল জাতীয় কিছু থাকলে, এই ওজনের আর কি বোঝাতে চাচ্ছি, এগুলো একা একা নড়াচড়া করে। মানুষের মনের জোর, মানুষের ব্রেনের শক্তি আসলে যে কত। রাইট। কিছু মানে বিষয়গুলো শুনলে অলৌকিক মনে হবে যে এমন কিছু ঘটনা আছে, মানে হয়তো অনেকে টিভিতেও দেখেছেন, এমন কিছু মানুষ আছে জাস্ট শুধু তাকিয়ে থেকে স্টিল বাকিয়ে ফেলে। রাইট, ইট ইজ পসিবল। এটা হচ্ছে মানুষের মনের জোরের ব্যাপার। যাই হোক, এক্সপ্লেইন করতে গেলে অনেক কিছুরই এক্সপ্লেনেশন আছে, আবার এই সব এক্সপ্লেনেশন পার করেই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তার মানে ভয়। যাই হোক, যেটা আপনার ক্ষেত্রে ঘটেছে, আপনার মা কি ভাষা বলতো আপনি কিন্তু জানেন না, ডাক্তাররাও কিন্তু বুঝতে পারেনি। সো ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ ফ্রম নোওয়্যার। কোথা থেকে ল্যাঙ্গুয়েজটা এসেছে, কেন এসেছে, তার ভিতরে সে কিভাবে বলতে পারলো, আমরা কিছুই জানি না। ওকে রাজু ভাই, এই তো ছিল আপনার মোটামুটি ঘটনাগুলো। আমরা যেটা একটু জানি যে রাজু ভাই, এই শয়তান পুকুরের ঘটনা আপনার কাছ থেকে বলছিলাম যে ডিটেলস আরো একটু শুনতে চাই, যে এখানে আর এমন কোন ঘটনা আছে যেটা আপনি নিজে প্রত্যক্ষদর্শী? হ্যাঁ, এরকম আছে একটা। সেটা একটু আমাদেরকে প্লিজ বলেন। এই জায়গায় আমার ফ্রেন্ড, আমি, আনোয়ার, ফিরোজ, তারপরে রফিক, আরো কয়েকজন একসাথে ক্রিকেট খেলছিলাম। ওই যে পাশে যে ব্যাজারটা দেখছেন না, এই জায়গায় ক্রিকেট খেলছিলাম। আর এই জায়গায় আমাদের একটা আর কি, আমরা পাড়াপড়শি কাকি ডাকি, দীপ্তির মা, সে খড়ি টুবাইতে আসছিল আর কি, লাকড়ি টুবাইতে। হ্যাঁ, তো হঠাৎ করে তাহলে দেখি হাত পা সে আর কি বেঁকাইতেছে আর কি, কেউ যদি বাড়ি দেয় তাই যে ফিরাই না, হাত পা যে স্টাইল সেরকম করতেছে। তাই সে চিলেছে, আমরা ধরে গেলাম, কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন? আমাদের সে গালি দিয়ে বললো, তোরা দেখলি না আমাদের কি করলো, খামসে টামসে। তারপর তার শরীরে দেখি অনেকগুলা খামসির দাগ। কে খামসি দিয়েছে? এটাই তো, আমরা তাকে দেখি সে শুধু হাত করছে আর কি, যে মানে হাত ছড়াছড়ি করছে, কেউ মারছে এবং প্রোটেকশন নিজেকে নিজে দেওয়ার জন্য যা করার তাই করছে। তাই করছে। পরে আমরা গিয়ে দেখি যে তার শরীরে অনেকগুলা খামসির দাগ।
এই থেকে কি বলবো আমি। এখানে এই পুকুরটার ওই বাঁশঝাড়টা যে দেখতে পাচ্ছি হ্যাঁ। ওখানে ঘটেছে এই ঘটনাটা। হ্যাঁ, হ্যাঁ। কখন ছিল সময়টা? দুপুর বেলা, একদম মধ্য দুপুর। ওকে, এই সময়গুলো এই সময়গুলো আসলে এই ধরনের জায়গাগুলোতে না যাওয়াই বেটার। ইউসি এই ব্যাপারটা সবসময় এই যে দেখা ওনার যে ইয়েটা না, মানে স্বপ্ন যে দেখেছিল, ওই জিনিসটাকে যে দেখেছিল, ওই মহিলা রূপী বড় টিপওয়ালা বাসায় ওনার বাড়িতে, সেটাও কিন্তু 12টা থেকে 1টার মধ্যে, সেই মধ্য দুপুর প্রহরের মধ্যেই পড়ছে। যাই হোক,